হ্যালো বন্ধুরা, আমি শায়রা ইসলাম, বাংলাদেশের একজন মেয়ে। আজকে আমি তোমাদের যে গল্পটা বলবো সেটা আমার জীবনের একটি গল্প, যেখানে আমি একটি গার্মেন্টসের চাকরি করতাম। আর ওই গার্মেন্টসের একজন স্যার যে কিনা আমাকে অনেক স্নেহ করত, কিন্তু আমি জানতাম না সে কেন আমাকে এত স্নেহ করত। একদিন সে আমাকে এমন একটা কাজ করতে বলল তাতে আমি বাকরুদ্ধ। তারপরেও আমার চাকরি বাঁচাতে। বন্ধুরা, আজকের গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। আশা করি তোমরা পুরো গল্পটি শুনলে তোমাদের অনেক ভালো লাগবে। তবে বন্ধুরা, গল্পটি শুরু করার পূর্বে তোমাদের নিকট আমার ছোট্ট একটা অনুরোধ। তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। তো তাহলে চলো বন্ধুরা, গল্পটি শুরু করি। ছোটবেলা থেকেই আমার হাসি আর বন্ধুত্বপূর্ণ ব্যবহারের জন্য সবাই আমাকে পছন্দ করত। আমার হাসিমুখ আর স্বপ্নীল চোখে সবাই একটু হলেও আকৃষ্ট হতো। কিন্তু আমার জীবন শুধু এই গল্প নয়, এটা স্বপ্ন আর সংগ্রামের গল্প। আমি সবসময় চেয়েছি নিজের পায়ে দাঁড়াতে, নিজের স্বপ্নগুলোকে সত্যি করতে। তাই মাধ্যমিক পাস করার পর আমি একটা গার্মেন্টসে চাকরি নিয়েছিলাম। সেখানে আমার জীবনের নতুন একটা অধ্যায় শুরু হলো। গার্মেন্টসে কাজ করার সময় আমার জীবনে এলো আরেকটা বড় পরিবর্তন। আমার পরিবার আমার জন্য একজন জীবনসঙ্গী পছন্দ করল। তার নাম মুসাদ্দিক হায়দার। একটা এনজিওতে চাকরি করত সে। আমাদের বিয়ে হলো, আর আমি ভাবলাম জীবনটা এবার হয়তো পূর্ণতা পাবে। কিন্তু বিয়ের পর আমাদের জীবনটা সবসময় সহজ ছিল না। মুসাদ্দিক আর আমি দুজনেই চাকরির কারণে আলাদা আলাদা জায়গায় থাকতাম। সপ্তাহে একবার কিংবা দুইবার দেখা হতো, তাও বড়জোর কয়েক ঘন্টার জন্য। আলাদা থাকার এই জীবন আমার কাছে ক্রমশ কঠিন হয়ে উঠল। একাকিত্ব আমাকে কখনো কখনো মনমরা করে তুলত। রাতের পর রাত আমি একা ঘরে বসে ভাবতাম, জীবনটা কি এমনই হবে? মুসাদ্দিক ফোনে কথা বলতো, কিন্তু আমি মাঝে মধ্যে তার কণ্ঠে সেই পুরনো উষ্ণতা খুঁজে পেতাম না। আমার মনের কোণে একটা শূন্যতা তৈরি হচ্ছিল, যেটা আমি কাউকে বোঝাতে পারতাম না। আমার হাসি ধীরে ধীরে ম্লান হতে শুরু করল। এমনই এক সময় আমার জীবনে এলো নাহিয়ান মির্জা, আমার অফিসের একজন সহকর্মী। নাহিয়ান ছিল হাসিখুশি, কথায় প্রাণে ভরপুর। তার সঙ্গে কথা বললে আমার মনের শূন্যতা যেন একটু হলেও ভরে উঠত। সে আমাকে গল্প শোনাত, হাসাত, আর আমি তাকে বন্ধু হিসেবে দেখতাম। অফিসের পর আমরা মাঝে মধ্যে একসঙ্গে কফি খেতাম, গল্প করতাম। তার সঙ্গে কাটানো সময়গুলো আমার একাকিত্বকে যেন হালকা করে দিত। নাহিয়ানের সঙ্গে আমার বন্ধুত্বটা ধীরে ধীরে গভীর হতে শুরু করল। সে আমাকে বোঝাত, আমার কথা শুনত, আমার ছোট ছোট সুখ দুঃখে পাশে থাকত। আমি ভাবতাম এটা শুধুই বন্ধুত্ব। কিন্তু আমার মনের কোণে কোথাও একটা অজানা টান তৈরি হচ্ছিল। আমি জানতাম না এই টান আমাকে কোথায় নিয়ে যাবে। একদিন অফিসের পর নাহিয়ান আমাকে বলল, শায়রা, চলো না, পার্কে একটু ঘুরে আসি। আমি দ্বিধা করলাম, কিন্তু তার হাসি আর আন্তরিকতায় না করতে পারলাম না। আমরা পার্কে গেলাম, গাছের ছায়ে বসে গল্প করলাম। তার কথাগুলো আমার মনে শান্তি এনে দিত। আমি ভুলে যেতাম আমার একাকী জীবনের কথা। কিন্তু আমি বুঝতে পারিনি এই মুহূর্তগুলো আমার জীবনকে কিভাবে পাল্টে দেবে। সেই দিন থেকে আমাদের দেখা হওয়া বাড়তে লাগল। নাহিয়ান আমাকে ফোন করত, মেসেজ পাঠাত। আমিও তার কথায় সাড়া দিতাম। আমার মনে হতো, এতে কি আর সমস্যা? আমি তো শুধু একটু হাসি খুঁজছি, একটু সঙ্গ। কিন্তু আমার এই নির্দোষ ভাবনার পেছনে লুকিয়েছিল একটা বড় চ্যালেঞ্জ, যেটা আমার জীবনকে নতুন মোড় নিতে বাধ্য করবে। মুসাদ্দিক যখন আমাকে ফোন করত, আমি প্রায়ই নাহিয়ানের সঙ্গে কথায় ব্যস্ত থাকতাম। আমার ফোন ব্যস্ত থাকায় সে মাঝে মধ্যে বিরক্ত হতো। আমি তাকে বোঝানোর চেষ্টা করতাম, কিন্তু আমার কথায় সে আর আগের মতো সান্ত্বনা পেত না। আমার মনের একটা অংশ জানত আমি কোথাও ভুল পথে হাঁটছি। কিন্তু নাহিয়ানের সঙ্গে কাটানোর সময় আমাকে এতটাই আকৃষ্ট করেছিল যে আমি সেই ভুলের দিকে এগিয়ে যাচ্ছিলাম অজান্তেই। নাহিয়ানের সঙ্গে আমার সময় কাটানো এখন আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছিল। অফিসের পর আমরা প্রায় একসঙ্গে সময় কাটাতাম। কখনো কফি শপে, কখনো পার্কে, কখনো শহরের রাস্তায় হেঁটে হেঁটে গল্প করতাম। তার কথাগুলো আমার মনে একটা শান্তি এনে দিত। আমি ভুলে যেতাম আমার একাকী জীবনের শূন্যতা। নাহিয়ান আমাকে বলতো, আমি যেন নিজের জন্য বাঁচি, নিজের সুখের কথা ভাবি। তার কথায় আমি মুগ্ধ হতাম, কিন্তু আমার মনের কোথাও একটা অস্বস্তি কাজ করত। মুসাদ্দিকের সঙ্গে আমার যোগাযোগ ক্রমশ কমতে লাগল। সে যখন ফোন করত, আমি প্রায়ই নাহিয়ানের সঙ্গে ব্যস্ত থাকতাম। আমার ফোনের ব্যস্ত সিগন্যাল তাকে বিরক্ত করত।
একদিন সে আমাকে বলল, শায়রা, তুমি এত ব্যস্ত থাকো কেন আজকাল? আমার সঙ্গে কথা বলার সময় পাও না? আমি হেসে বললাম, এমন কিছু না, অফিসের ব্যস্ততা। কিন্তু আমি জানতাম আমি তাকে পুরো সত্যিটা বলছি না। আমার মনের কোণে একটা অস্বস্তি জমা হচ্ছিল। এক সন্ধ্যায় নাহিয়ান আমাকে বলল, শায়রা, চলো না, শীতের ছুটিতে কোথাও ঘুরে আসি। আমি একটু ইতস্তত করলাম। মনে মনে ভাবলাম, এটা কি ঠিক হবে? কিন্তু তার চোখের উৎসাহ আর হাসি আমাকে না বলতে দিল না। সে বলল, আমরা সাজেক ভ্যালি যাব। 3 দিনের ছোট্ট একটা ট্রিপ। তুমি তো বলেছ তুমি কখনো সাজেক যাওনি। চলো, আমি তোমাকে নিয়ে যাব। আমার মনের ভেতর একটা দ্বন্দ্ব চললেও আমি রাজি হয়ে গেলাম। সাজেকের সেই 3 দিন আমার জীবনে একটা স্বপ্নের মতো ছিল। পাহাড়ের মাঝে সবুজের সমারোহ, মেঘের খেলা আর নাহিয়ানের সঙ্গে কাটানো মুহূর্তগুলো আমাকে যেন অন্য জগতে নিয়ে গিয়েছিল। আমরা হাসতাম, গল্প করতাম আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতাম। নাহিয়ান আমার পাশে থাকলে আমি ভুলে যেতাম আমার বাস্তব জীবনের চ্যালেঞ্জগুলো। ফিরে আসার পর আমার জীবনটা যেন আরও জটিল হয়ে গেল। নাহিয়ানের সঙ্গে আমার বন্ধুত্ব আরও গভীর হল। আমি তার প্রতি একটা বিশেষ টান অনুভব করতাম। তার কথা ছাড়া, তার সঙ্গ ছাড়া আমার কিছুই ভালো লাগত না। আমি প্রতিদিন তার ফোনের অপেক্ষায় থাকতাম। তার একটা মেসেজ আমার মনকে আলোড়িত করত। কিন্তু আমি বুঝতে পারিনি আমি আমার জীবনের একটা বড় চ্যালেঞ্জের দিকে এগিয়ে যাচ্ছি। মুসাদ্দিকের সঙ্গে আমার কথা ক্রমশ কমতে লাগল। সে যখন আমাকে ফোন করত আমি মাঝে মধ্যে বিরক্ত বোধ করতাম। তার কথাগুলো আমার কাছে একঘেয়ে লাগত। আমি তাকে বলতাম, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই, কিন্তু আমার অনেক কাজ। কিন্তু সত্যিটা ছিল, আমার মন তখন নাহিয়ানের কাছে। আমি জানতাম না এই দূরত্ব আমার জীবনের গুরুত্বপূর্ণ সম্পর্কটাকে আরও জটিল করে তুলবে। একদিন নাহিয়ান আমাকে বলল, শায়রা, তুমি কি সত্যিই সুখী? তোমার জীবনটা কি এভাবেই কাটাতে চাও? তুমি নিজের জন্য বাঁচো, তোমার স্বপ্নের জন্য বাঁচো। তার কথাগুলো আমার মনে গভীরভাবে দাগ কাটল। আমি ভাবতে শুরু করলাম, আমি কি সত্যিই আমার জীবনে সুখী? নাহিয়ানের সঙ্গে কাটানো মুহূর্তগুলো আমাকে যে আনন্দ দিচ্ছিল তা কি আমার বাস্তব জীবনে সম্ভব? আমার মনের দ্বন্দ্ব ক্রমশ বাড়তে লাগল। আমি জানতাম না আমার এই দ্বন্দ্ব আমাকে একটা নতুন পথে নিয়ে যাবে। নাহিয়ানের কথাগুলো আমার মনকে নাড়া দিচ্ছিল। আমি ভাবতাম হয়তো আমার জীবনটা এভাবেই চলতে পারে। কিন্তু আমার এই ভাবনার পেছনে লুকিয়ে ছিল একটা বড় চ্যালেঞ্জ, যা আমি তখনও পুরোপুরি বুঝতে পারিনি। নাহিয়ানের কথাগুলো আমার মনে গেঁথে যাচ্ছিল। তার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত আমাকে যেন একটা নতুন জীবনের সম্ভাবনা দেখাচ্ছিল। আমি নিজেকে প্রশ্ন করতাম, আমি কি সত্যিই আমার বর্তমান জীবনে সুখী? মুসাদ্দিকের সঙ্গে আমার সম্পর্ক যেন একটা দায়িত্বের বোঝা হয়ে দাঁড়িয়েছিল। আমি তার সঙ্গে কথা বলতে গেলে মনে হতো আমার মন অন্য কোথাও। নাহিয়ানের হাসি, তার কথা, তার সঙ্গ আমাকে টানছিল এক অজানা পথে। একদিন অফিসে নাহিয়ান আমাকে একটা ছোট্ট উপহার দিল। একটা সাধারণ কিন্তু সুন্দর ডায়েরি। বলল, শায়রা, তুমি তো লিখতে ভালোবাসো। এখানে তোমার মনের কথাগুলো লিখো। আমি হাসলাম, কিন্তু ভেতরে ভেতরে আমার মন ছুঁয়ে গেল। মুসাদ্দিক কখনো আমার এই ছোট ছোট পছন্দগুলো লক্ষ্য করেনি। নাহিয়ানের এই ছোট্ট উপহার আমার মনে একটা ঢেউ তুলল। আমি ভাবতে শুরু করলাম, সে আমাকে কতটা বোঝে, কতটা খেয়াল রাখে। আমার মনের দ্বন্দ্ব আরও তীব্র হল। আমি মুসাদ্দিকের সঙ্গে কথা বলতে গেলে মাঝে মধ্যে বিরক্ত বোধ করতাম। তার ফোন কলগুলো আমার কাছে বোঝা মনে হতো। একদিন সে আমাকে ফোন করে বলল, শায়রা, আমরা কি একটু সময় কাটাতে পারি? অনেকদিন তোমাকে কাছে পাইনি। আমি কোনমতে বললাম, আচ্ছা, দেখি কখন সময় হবে। কিন্তু আমার মন তখন নাহিয়ানের সঙ্গে পরের দেখার পরিকল্পনায় ব্যস্ত ছিল। আমি জানতাম আমি ভুল পথে হাঁটছি, কিন্তু থামতে পারছিলাম না। নাহিয়ান আমাকে একদিন বলল, শায়রা, তুমি কি ভেবেছ তুমি কি চাও জীবন থেকে? তুমি কি এভাবে একটা সম্পর্কের মধ্যে থাকতে চাও যেখানে তুমি সুখী নও? তার কথাগুলো আমার মনে গভীরভাবে দাগ কাটল। আমি ভাবতে শুরু করলাম, হয়তো সে ঠিকই বলছে। আমার জীবনটা কি এভাবেই চলবে? আমি কি নিজের সুখের জন্য কিছু করব না? আমার মনের ভেতর একটা যুদ্ধ শুরু হলো। এক সন্ধ্যায় নাহিয়ান আমাকে নিয়ে একটা নদীর ধারে ঘুরতে গেল। আমরা নদীর পাড়ে বসে অনেকক্ষণ গল্প করলাম। সে আমাকে বলল, শায়রা, আমি তোমাকে সুখী দেখতে চাই। তুমি যদি আমার সঙ্গে সময় কাটাও, আমি তোমাকে সেই সুখ দেওয়ার চেষ্টা করব। তার কথাগুলো আমার মনে গভীরভাবে দাগ কাটল। আমি ভাবলাম হয়তো এটাই আমার জীবনের নতুন শুরুর একটা সম্ভাবনা।
কিন্তু আমি জানতাম না এই কথাগুলো আমাকে কতটা চ্যালেঞ্জের দিকে ঠেলে দেবে। মুসাদ্দিকের সঙ্গে আমার সম্পর্ক আরও জটিল হতে লাগল। সে আমার ব্যবহারে মাঝে মধ্যে বিরক্ত হতো। একদিন সে আমাকে বলল, শায়রা, তুমি বদলে গেছ। তুমি আর আগের শায়রা নেই। আমি কিছু বলতে পারলাম না। আমার মনে অস্বস্তি হলেও আমি নিজেকে বোঝালাম যে আমি শুধু নিজের সুখ খুঁজছি। কিন্তু আমার এই ভাবনা আমাকে ক্রমশ আমার গুরুত্বপূর্ণ সম্পর্ক থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছিল। নাহিয়ান আমাকে একদিন বলল, শায়রা, তুমি যদি নতুনভাবে জীবন শুরু করতে চাও, আমি তোমার পাশে থাকব। আমরা একসঙ্গে নতুন সম্ভাবনা খুঁজতে পারি। তার কথাগুলো আমার মনে আসার আলো জ্বালাল। আমি ভাবতে শুরু করলাম, হয়তো এটাই আমার জন্য নতুন একটা পথ। আমি জানতাম না আমার এই ভাবনা আমার জীবনকে কতটা পাল্টে দেবে। আমার মনের ভেতর দ্বন্দ্ব আরও তীব্র হল। আমি মুসাদ্দিকের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করলাম, কিন্তু আমার মন তখন নাহিয়ানের কথায় আটকে ছিল। আমি ভাবতাম, আমি কি সত্যিই আমার জীবনের এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসব? আমার এই ভাবনার পেছনে লুকিয়ে ছিল একটা বড় চ্যালেঞ্জ, যা আমি তখনও ভাবতে পারিনি। নাহিয়ানের কথাগুলো আমার মনকে পুরোপুরি নাড়িয়ে দিয়েছিল। তার সঙ্গে কাটানো মুহূর্তগুলো আমাকে যেন একটা নতুন সম্ভাবনার জগতে ডুবিয়ে রেখেছিল। আমি ভাবতাম, হয়তো এটাই আমার জীবনের নতুন শুরু। কিন্তু আমার মনের কোণে একটা অস্বস্তি ক্রমশ বাড়ছিল। আমি জানতাম, আমি যে পথে হাঁটছি সেটা আমার জীবনে একটা বড় চ্যালেঞ্জ হতে পারে। তবুও আমি থামতে পারছিলাম না। মুসাদ্দিকের সঙ্গে আমার সম্পর্ক তখন খুবই জটিল হয়ে পড়েছিল। সে আমার বদলে যাওয়া ব্যবহারে মাঝে মধ্যে বিরক্ত হতো। একদিন সে আমাকে ফোন করে বলল, শায়রা, আমরা কি একবার বসে কথা বলতে পারি? আমি বুঝতে পারছি তুমি আমার থেকে দূরে সরে যাচ্ছ। আমি তার কথার উত্তরে শুধু বললাম, আমার সময় নেই এখন। পরে কথা বলবো। কিন্তু আমার মন তখন নাহিয়ানের কথায়, তার সঙ্গে কাটানোর সময় আটকে ছিল। একদিন নাহিয়ান আমার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা শুরু করল। সে বলল, শায়রা, তুমি তোমার বর্তমান জীবনে আর সুখী নও। তুমি কেন নিজেকে এভাবে কষ্ট দিচ্ছ? আমি তোমার পাশে আছি। আমরা একসঙ্গে নতুন সম্ভাবনা খুঁজতে পারি। তার কথাগুলো আমার মনে একটা ঝড় তুলল। আমি ভাবতে শুরু করলাম, হয়তো এটাই আমার জন্য নতুন একটা পথ। কিন্তু আমার মনের কোণে একটা অস্বস্তি কাজ করছিল। আমি নাহিয়ানের কথায় উৎসাহিত হয়ে মুসাদ্দিকের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিলাম। এক সন্ধ্যায় আমি তাকে ফোন করে বললাম, মুসাদ্দিক, আমি আর এভাবে চলতে পারছি না। আমি মনে করি আমাদের একটু দূরত্ব বাড়ানো উচিত। মুসাদ্দিক চুপ করে রইল। তারপর ধীরে ধীরে বলল, শায়রা, তুমি এটা কি বলছ? আমরা কি এত সহজে সব শেষ করে দেব? আমি কিছু বলতে পারলাম না। আমার মন তখন নাহিয়ানের সঙ্গে কাটানোর সময়ে ডুবেছিল। কয়েকদিন পর আমি মুসাদ্দিকের সঙ্গে আমাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করলাম। সে আমাকে বোঝানোর চেষ্টা করল, কিন্তু আমার মন তখন অনড়। আমি ভাবলাম, নাহিয়ান আমার পাশে আছে, আমি এখন নতুন পথে হাঁটতে পারব। আমাদের সম্পর্কের দূরত্ব বাড়তে লাগল। আমি মনে মনে ভাবলাম, এখন আমি নিজের জন্য বাঁচব। কিন্তু আমি জানতাম না এই সিদ্ধান্ত আমাকে কতটা চ্যালেঞ্জের দিকে নিয়ে যাবে। আমাদের সম্পর্কের দূরত্বের পর আমি নাহিয়ানকে বললাম, এখন আমরা একসঙ্গে নতুন সম্ভাবনা খুঁজতে পারি। তুমি তো বলেছিলে তুমি আমার পাশে থাকবে। নাহিয়ান হাসল, কিন্তু তার হাসিতে একটা অদ্ভুত দ্বিধা ছিল। সে বলল, শায়রা, আমাদের একটু সময় দরকার। আমি তোমার পাশে থাকব, কিন্তু আমার কিছু ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে হবে। আমি তার কথায় ভরসা করলাম, কিন্তু আমার মনে একটা অস্বস্তি তৈরি হল। নাহিয়ানের ব্যবহার ধীরে ধীরে বদলাতে শুরু করল। সে আগের মতো আমার সঙ্গে সময় কাটাত না। তার ফোন কল কমে গেল, মেসেজের উত্তর দিতে দেরি করত। আমি তাকে জিজ্ঞাসা করলে সে বলতো, আমি ব্যস্ত শায়রা। তুমি একটু ধৈর্য ধরো। আমার মনের ভেতর একটা ভয় ক্রমশ বাড়তে লাগল। আমি ভাবতে শুরু করলাম, আমি কি ভুল সিদ্ধান্ত নিয়েছি? আমি কি আমার জীবনের একটা বড় ভুল করে ফেলেছি? আমার একাকিত্ব আবার ফিরে এলো। আমি যে নতুন সম্ভাবনার স্বপ্ন দেখেছিলাম তা যেন একটা মরীচিকা। নাহিয়ানের কথাগুলো তার সঙ্গে কাটানোর সময় আমার মনে প্রশ্ন জাগাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম আমার জীবনটা একটা জটিল মোড় নিয়েছে। আমি যে পথে হেঁটেছি সেটা আমাকে কোথায় নিয়ে যাবে তা আমি জানতাম না। নাহিয়ানের বদলে যাওয়া ব্যবহার আমার মনে একটা গভীর ক্ষত তৈরি করছিল। যে মানুষটার জন্য আমি আমার জীবনের অনেক কিছু বদলে ফেলেছিলাম, সে এখন আমার থেকে দূরে সরে যাচ্ছিল। তার ফোন কল আরও কমে গেল, মেসেজের উত্তর আসতে ঘন্টার পর ঘন্টা লেগে যেত।
আমি তাকে ফোন করে জিজ্ঞাসা করতাম, নাহিয়ান, তুমি এমন করছো কেন? তুমি তো বলেছিলে আমরা একসঙ্গে নতুন সম্ভাবনা খুঁজব। সে শুধু বলতো, সায়রা, আমার একটু সময় দরকার, আমি ঠিক করে ফেলব সব। কিন্তু তার কথায় আর আগের মতো ভরসা পেতাম না। একদিন আমি অফিসে শুনলাম, নাহিয়ান তার পরিবারের পছন্দে অন্য একটি মেয়ের সঙ্গে বিয়ের কথা বলছে। আমার পায়ের নিচের মাটি যেন সরে গেল। আমি তাকে ফোন করে জিজ্ঞাসা করলাম, নাহিয়ান, এটা কি সত্যি? তুমি অন্য কাউকে বিয়ে করছো? সে কিছুক্ষণ চুপ থেকে বলল, সায়রা, আমার পরিবারের চাপ আছে, আমি চাইলেও এখন তোমার সঙ্গে এগোতে পারছি না। তার কথাগুলো আমার মনে গভীরভাবে আঘাত করল। আমি নিজেকে সামলাতে পারছিলাম না। যে মানুষটার জন্য আমি আমার জীবনের গুরুত্বপূর্ণ সম্পর্কে দূরত্ব তৈরি করেছিলাম, সে আমাকে এভাবে হতাশ করবে আমি কখনো ভাবিনি। আমার মন ভেঙে গেল। আমি একা আমার ছোট্ট ঘরে বসে ভাবতাম। আমার জীবন যেন একটা অন্ধকার গহ্বরে ডুবে যাচ্ছিল। আমি ভাবতাম, আমি কেন এই পথ বেছে নিলাম? কেন আমি আমার জীবনের গুরুত্বপূর্ণ সম্পর্কে এত দূরত্ব তৈরি করলাম? আমার আগের হাসি, আমার আগের জীবনের সবকিছু যেন ম্লান হয়ে গিয়েছিল। আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে চিনতে পারতাম না। যে সায়রা একসময় সবার প্রশংসা পেত, সে এখন একা, নিঃসঙ্গ। আমার চোখে আর আগের ঔজ্জ্বল্য ছিল না। আমি বুঝতে পারছিলাম আমি আমার জীবনের একটা বড় ভুল করে ফেলেছি। একদিন আমি মুসাদ্দিককে ফোন করলাম। আমার মনে একটা ক্ষীণ আশা ছিল, হয়তো সে আমার সঙ্গে কথা বলতে চাইবে। কিন্তু তার ফোন বন্ধ ছিল। আমি তার বন্ধুদের কাছে খোঁজ নিয়ে জানলাম সে এখন অন্য শহরে চলে গেছে। আমার মনে অস্বস্তি আরও বেড়ে গেল। আমি তাকে কষ্ট দিয়েছি, তার বিশ্বাস ভেঙেছি। আর এখন আমি নিজেই সেই কষ্টের মধ্যে ডুবে আছি। আমি নাহিয়ানের সঙ্গে শেষবার দেখা করার চেষ্টা করলাম। আমি তাকে বললাম, নাহিয়ান, তুমি আমাকে এভাবে ছেড়ে চলে যেতে পারো না। তুমি আমাকে সময় কাটানোর প্রতিশ্রুতি দিয়েছিলে। কিন্তু সে শুধু বলল, সায়রা, আমি দুঃখিত, আমি আমার পরিবারের ইচ্ছার বিরুদ্ধে যেতে পারি না। তার কথাগুলো শুনে আমার মনে হলো আমি শুধু তার জন্য একটা সময়ের সঙ্গী ছিলাম। আমার মন ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। আমি একা আমার ঘরে বসে ভাবতাম, আমি কিভাবে এতটা ভুল পথে হেঁটেছি। আমি আমার গুরুত্বপূর্ণ সম্পর্কের মর্যাদা দিইনি। আমি নাহিয়ানের কথার পেছনে ছুটেছি। আমার জীবনের এই কঠিন মুহূর্তে আমি বুঝতে পারলাম আমি নিজেই নিজের জীবনে এই চ্যালেঞ্জ ডেকে এনেছি। আমার মনের ভেতর একটা যুদ্ধ চলছিল। আমি ভাবতাম, আমি কি এভাবেই হেরে যাব? আমার জীবন কি এখানেই শেষ? আমি জানতাম আমাকে নিজেকে আবার গড়ে তুলতে হবে। কিন্তু কিভাবে? আমার মন ভাঙা, আমার বিশ্বাস ভাঙা। আমি শুধু একটা শিক্ষা পেয়েছিলাম, যে শিক্ষা আমাকে জীবনের বাকি পথে পথ দেখাবে। নাহিয়ানের বদলে যাওয়া ব্যবহার আমার জীবনকে একটা কঠিন পরিস্থিতিতে ঠেলে দিয়েছিল। আমি প্রতিদিন ঘরে বসে নিজেকে দোষারোপ করতাম। আমার মনে হতো, আমি যদি মুসাদ্দিকের সঙ্গে আরও সৎ থাকতাম, তাহলে হয়তো আজ এই দিন দেখতে হতো না। আমার মন ভাঙা, আমার স্বপ্ন ভাঙা, আর আমার জীবন যেন একটা জটিল মোড়ে এসে দাঁড়িয়েছিল। আমি ভাবতাম, এই কঠিন সময় থেকে কি আমি কখনো বের হতে পারব? একদিন আমি আমার পুরনো ডায়েরিটা খুলে বসলাম, যেটা নাহিয়ান আমাকে দিয়েছিল। কিন্তু এবার আমি লিখতে শুরু করলাম আমার ভুল, আমার কষ্ট, আমার অস্বস্তি। লিখতে লিখতে আমি বুঝতে পারলাম আমি নিজেকে শাস্তি দিয়ে চলেছি। আমি ভুল করেছি, কিন্তু এটা কি আমার জীবনের শেষ? আমি ঠিক করলাম আমাকে নিজেকে আবার গড়ে তুলতে হবে। আমি আমার চাকরিতে মনোযোগ দিলাম। আমি আমার সহকর্মীদের সঙ্গে আবার বন্ধুত্ব গড়ে তুললাম। কিন্তু এবার আমি সতর্ক ছিলাম। আমি জানতাম বন্ধুত্ব আর অন্য কোনো সম্পর্কের মধ্যে একটা পাতলা রেখা আছে। আমি সেই রেখা আর কখনো পার হব না। আমি আমার জীবনের শিক্ষা থেকে শিখেছিলাম, বিশ্বাস আর সততা একটা সম্পর্কের ভিত্তি। একদিন আমি একটা স্থানীয় এনজিওর সঙ্গে যুক্ত হলাম। সেখানে আমি এমন অনেক নারীর সঙ্গে দেখা করলাম, যারা জীবনে কষ্ট পেয়েছে, ভুল করেছে, কিন্তু হাল ছাড়েনি। তাদের গল্প আমাকে নতুন করে বাঁচার প্রেরণা দিল। আমি বুঝতে পারলাম আমার ভুল আমাকে থামাতে পারে না, যদি আমি নিজেকে ক্ষমা করতে শিখি। আমি আমার পরিবারের সঙ্গে আবার যোগাযোগ করলাম। আমার মা আমাকে বললেন, সায়রা, তুমি ভুল করেছ, কিন্তু তুমি এখনও আমার মেয়ে। তুমি নিজেকে নতুন করে গড়ে তুলতে পারো। তাদের ভালোবাসা আমাকে নতুন শক্তি দিল। আমি বুঝলাম আমার জীবনের মূল্য শুধু একটা সম্পর্কের উপর নির্ভর করে না। আমি নিজেই আমার জীবনের নায়িকা। আমি ধীরে ধীরে নিজেকে ফিরে পেতে শুরু করলাম।
আমার হাসি ফিরে এলো, আমার চোখে আবার স্বপ্ন জ্বলতে শুরু করল। আমি আমার কাজে নতুন করে উৎসাহ পেলাম। আমি সিদ্ধান্ত নিলাম, আমি আর কখনো কাউকে হতাশ করব না। আমি আমার জীবনের শিক্ষা দিয়ে অন্যদের সাহায্য করতে চাই। আমি একটা স্থানীয় কমিউনিটি গ্রুপে যোগ দিলাম, যেখানে আমি নারীদের জন্য কাউন্সেলিং করতে শুরু করলাম। আমি আমার গল্প শেয়ার করলাম, আমার ভুলের কথা বললাম। আমি তাদের বোঝালাম, একটা ভুল জীবনের শেষ নয়। আমার গল্প শুনে অনেকে নতুন করে সাহস পেল। আমার মনে হলো, আমার কষ্টের মধ্যেও একটা অর্থ ছিল। পরিশেষে বন্ধুরা, আমি তোমাদেরকে বলতে চাই, কাউকে কষ্ট দিয়ে, বিশ্বাস ভেঙে কেউ কখনো সুখী হতে পারে না। আমি আমার গুরুত্বপূর্ণ সম্পর্কে দূরত্ব তৈরি করেছিলাম, আর তার পরিণতি আমাকে এই কঠিন সময়ের মধ্যে নিয়ে এসেছিল। তোমরা যারা আমার মতো একাকিত্ব বা দ্বন্দ্বের মধ্যে আছো, সাবধান হও। তোমার সঙ্গী তোমার সবচেয়ে বড় নিরাপদ স্থান। তাদের বিশ্বাসের মর্যাদা দাও, কারণ একটা ভুল সিদ্ধান্ত তোমার জীবনকে পাল্টে দিতে পারে। আমি ভুল করেছি, যার প্রায়শ্চিত্ত আমি পেয়েছি। তো বন্ধুরা, তোমরা যারা আমার মতো পরিস্থিতিতে আছো, আশা করি আমার গল্পটি শোনার পর তোমরা অবশ্যই সাবধান হয়ে যাবে। কারণ কিছু কিছু ভুলের মাসুল দিতে হয় আমৃত্যু পর্যন্ত। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসব তোমাদের মধ্যে নতুন কোনো এক গল্প নিয়ে। গল্পটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে গল্পটি শোনার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।